মনে হলো আমি এমন একটা পরিবেশে বড় হচ্ছি, আমি যেন এই বাড়ি থেকে বেরিয়ে গেলে সব প্রবলেম সলভ হবে। ভাইরাস আপনি এটাও জানেন প্রবলেম সলভ ওখানে হবে না। তাহলে নিজে ইন্টারনালি আপনার থিঙ্কিং প্যাটার্নকে আরও ক্লিয়ার কীভাবে করবেন সেটার উপর বেস করেই এখানে দেওয়া। আপনি আপনার রেসপেক্টিভ ফিল্ডে গ্রো করার জন্য সব সময় আপনাকে মনে রাখতে হবে আপনার চোখের চশমার পরিষ্কার করা। নীলর্মি বাবা, নীলর্মি কী চাই বাবা? ওয়াশরুমে যাবে? যাও, এই তোমার জন্য নাম লিখে রাখা আছে যাতে তুমি তাড়াতাড়ি গিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে পারো। ছুটে যাবি, ছুটে আসবি, মা সরে বসুক, মেয়ে বাইরে বসবে, ছুটে যা, ছুটে আসবি। সো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, যেরকম আপনি যদি দেখেন রিডিউস ইনপুট, কিসের? আপনি মোবাইলের দেখে নেবেন পরে। রাইট টু আন্ডারস্ট্যান্ড, লেখাটা খুব দরকার। লেখা মানে যখনই মনের মধ্যে কিছু হবে র্যান্ডাম লেখাটা খুব 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 দরকার। নট অনলি দ্যাট, আপনারা যদি দেখেন স্লিপ ইট নন নেগোশিয়েবল, ঘুম এই ব্যাপারে কিন্তু নেগোশিয়েট করা যাবে না। বাট তার মানে এটা নয় কিন্তু ভাববেন না 8 ঘন্টা আপনাকে ঘুমাতেই হবে, কেউ বলে দিয়েছে, এটা কিন্তু নয়। মানে স্লিপের ব্যাপারে স্পেসিফিকেশান আছে। অনেকেই আছে না না আমার 8 ঘন্টা ঘুমাতে হবে, এখনও 2 ঘন্টা বাকি আছে, আর একটু ঘুমাতে দাও। ওই অ্যাটিটিউড থেকে বেরোতে হবে। কিন্তু অনেক সময় আপনার ডিপ স্লিপ আপনি যদি টেকনিক শিখে যান তাহলে 8 ঘন্টার দরকার নেই, আপনি 1 ঘন্টায় 8 ঘন্টা টেনে নিতে পারবেন। যার কনসেন্ট্রেশন আছে সে 1 ঘন্টা বই খুলে 45 মিনিটস ট্রু স্টাডি করতে পারে। আর যার কনসেন্ট্রেশন নেই সে 6 ঘন্টা বই খুলে 1 ঘন্টাও পড়া হচ্ছে না। বোঝাতে পারলাম? আমাদের প্রত্যেকেরই মধ্যে কিন্তু এটা একটু অল্প বিস্তর হয়। জয়া কি ফিল্ডে আছে? হ্যাঁ, জয়া আছে, আমি জাস্ট টেস্টিং করছিলাম। সো সাইলেন্স বিফোর ডিসিশন, কোনো বড় ডিসিশন বলে নয়, যে কোনো ডিসিশন নেওয়ার আগে একটু সাইলেন্ট মানে কানেক্ট উইথ ইয়োরসেলফ। ঠিক করছি তো? ঠিক হবে তো? আমার আদৌ সেটা আবার ওভার থিঙ্কিংয়ে যেন না পড়ে যায়, মানে অতিরিক্ত ভাবনাতে যেন না চলে যায়। এবং কোশ্চেন ফার্স্ট রিয়াকশান, কোনো রিয়াকশান দেওয়ার আগে কোশ্চেন করুন যে আপনি যে কোনো সিচুয়েশনে আমি কিছু একটা ডিসিশান নিলাম বা আমি একটা কাজ করছি, তাহলে আগেই ফার্স্টে আমি কোশ্চেন করব আমার সাথে যদি এক্স্যাক্টলি আমার উল্টো দিকের লোকটা এটা করতো আমি মেনে নিতে পারতাম তো? মানে বোঝাতে পারলাম? মানে আমি একজন খেলোয়াড়, আমি ভাবলাম অপোনেন্টকে আজকে মারবো, মানে হকিতে আমাদের প্রায় ফিজিক্যাল হার্ম করা হতো। তো আমার এইখানে 18টা স্টিচ আছে এই চোখের এই জায়গা, এইখান থেকে কপালে। সো আমি আমার এক সিনিয়র প্লেয়ারকে বল ডচ করে এগিয়ে যাচ্ছিলাম, মানে ওই প্লেয়ারটা মারকুটে প্লেয়ার হিসেবে পরিচিত ছিল। ও কী করলো, হকি স্টিকটা, হকি তো জানেন এইভাবে খেলতে, আমি হকি স্টিকটাকে এনেছিলাম। হকি স্টিকটা গাড়ি চাবি খুলে কেউ নিয়ে আসতে পারবে, আবার চাবি বন্ধও করতে হবে। হ্যাঁ কি গাড়ির স্পেসিফিক সুইচ টিপে খুলতে হবে আবার বন্ধ করতে হবে? না, গাড়ি তো এখানেই আছে, সেটা না, চাবিটা আছে না? তো চাবির একটা ওই বাটন থাকে যেটা টিপলে খোলার সাইন থাকে, ওটা টিপলে খুলবে। তো ওই হকি স্টিকটা রাখা আছে আর ছাতাটাও রাখা আছে, ওটা একটু নিয়ে আসতে হতো। আর আরেকটা বাটন আছে, দুজন যাও, তোমরা দুজন যাও, উপাসনাও যা, 3 জনে যা, 3 মাসকেটিয়া যাও, অপর নাম যাও, রত্না তুমিও যাও, তুমি গাড়িটারি চালাও তো, তুমি জানো, যাও। ও হ্যাঁ, দুর্বাই তো ছিল, কিন্তু দুর্বা তো রাগ করবে, দুর্বা বলে আমাকে হাঁটাস না। সো হকিতে কি হয়, এইভাবে যখন খেলতে হয় অনেক সময় কি হয়, এইভাবে কিন্তু আপনার পেরিফেরাল আইতে অপোনেন্টকেও দেখতে হয়, বল নিয়ে যেতে হয়। তো আমি এইভাবে বল নিয়ে যেই এগিয়েছি, উনিও এরকম ছিলেন, হকি স্টিকটা এইভাবে পুরো মুখের মধ্যে তুলে দিয়েছে। এবার আমি মুখটা সরিয়েছি এইভাবে, কিন্তু মুখটা সরালেও মুখের এইখানে হয়তো লাগতো, দাঁত পড়ে যেত, মুখ ফেটে যেত, লাগলো এইখানে। আর ঠিক এইখানে যখন লাগলো, ঈশ্বরের আশীর্বাদ বলুন, ওপরওয়ালার খেলা বলুন, লাগলো কোথায়? লাগলো ঠিক কপালের ওপরে। মানে ওটা যদি জাস্ট ½ ইঞ্চি নিচে লাগতো, আমার চোখের মধ্যে হকি স্টিকটা লাগলে এই চোখটা কিন্তু সারা জীবনের জন্য চলে যেত। তো যখন লাগলো একটা আওয়াজ হলো, ফাট করে একটা আওয়াজ হলো, আমি বুঝতে পারিনি, আমি হাত দিয়ে এরকম করে দেখি, কি দেখলাম? রক্ত। যেই রক্ত দেখলাম ভয় পেলাম না, কিন্তু আমি বুঝতে পারলাম। একজন বললো মৃণাল চেপে ধর। আমি বললাম কেন? বললো তোর মাংস বেরিয়ে গেছে, মানে এইখানটা না সরে গিয়ে এই সাদা একটা খুলির মতন, আই এম সরি এইভাবে বলা উচিত না, হয়তো বেরিয়ে আছে। আমি তো দেখতে পাচ্ছি না। তখন সঙ্গে সঙ্গে একজন এসে চেপে ধরলো আমাকে, পুরো ওই যে বাচ্চাটা যেরকম বললো কোলে নাও, আমাকে ঠিক ওইভাবে কোলে নিয়ে ওটা রেড রোডের ধারে
পোর্ট ট্রাস্টের মাঠে ছিল, একটা হলুদ ট্যাক্সি দাঁড় করিয়ে ট্যাক্সিতে তুললো, ইমিডিয়েটলি SSKM হসপিটাল। সো আমার সেন্স ছিল পুরোটাই, তো SSKM হসপিটালে নিয়ে গিয়ে পুরো একদম ধরে 18খানা স্টিচ, 18 বার। এটা প্রায় 9 মাস আমার পেন হতো। আমি এরকম করলেই মনে হতো মাথাটা খুলে বেরিয়ে যাবে, খালি এরকম করলেই মনে হতো কিরম একটা চোখটাই মনে হতো খুলে বেরিয়ে যাবে। আমি এরকমই করতে পারতাম না। আর ওই সময় আমার চাকরিও ছিল না, মানে পোর্ট ট্রাস্টে জয়েন করেছে কিন্তু চাকরি পাইনি, এরকম একটা সিচুয়েশনের ফেস ছিল। এবং রেলের চাকরি ছেড়ে পোর্ট ট্রাস্টে, আর তখন খালি আমার ভেতরে অ্যাংজাইটি হচ্ছে, আমার সব কিছু খারাপ হচ্ছে, আমার চাকরিটাও গেল, আমার লাইফটাও গেল। বাট ওই খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পিছনে যে জায়গাগুলো কাজ করেছে তারই কিছু পয়েন্টস এটার মধ্যে আছে, যে আমি সাইলেন্ট হলাম, নিজের ব্রিদিং প্যাটার্নে কাজ করলাম। কী হলো, কিছু বলবে? আর যেই ব্রিদিং প্যাটার্নে কাজ করলাম আমি কিন্তু ওই সিগন্যালগুলো পেলাম, যে কোশ্চেন ফার্স্ট বিফোর গিভিং এনি রিয়াকশনস। তো এটাকে দেখুন, আপনারা খেয়াল করে দেখুন, ফোল্ডিং পাতায় আছে। আমি আপনাদের সহজে বললাম, এটা কিন্তু রিকোয়েস্ট, এটা জাস্ট হয়ে গেল, হ্যাঁ আজকে না ট্রেনিংটা ভালো লাগেনি, আজকে না এই হয়েছিল, আজকে এরকম করলে হবে না। কিন্তু আমি আপনাকে পুরো ব্রহ্মাস্ত্র দিচ্ছি, জাস্ট বাড়িতে গিয়ে বসে যে লাইনটা বুঝবেন না, দরকার হলে ছবি তুলে চ্যাটজিপিটিতে দিন, বা আপনি আপনি ওয়ার্ড বলুন চ্যাটজিপিটিতে, আপনি এটা পড়ে বলুন, মেক ইট বেঙ্গলি, অটোমেটিক্যালি দেখবেন বাংলায় পুরো সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ইভেন আপনি যদি রিলেটেড কোনো ভিডিও চান সেটাও পেয়ে যাবেন। এবং আপনারা দেখবেন প্রত্যেকটার মধ্যে এক একটা করে কি আছে, QR কোড আছে এখানে, ওই QR কোডগুলো স্ক্যান করলেও আপনি কিন্তু পাবেন। সো আপনাদের কতজনের শর্ট স্লিপ টেকনিক শিখতে চান, মানে খুব অল্প কিন্তু ঘুমের মধ্যে থাকবেন কিন্তু রিল্যাক্সও হবেন, মানে যাতে আপনার প্রেশারটা রিলিজ হয়, কে কে শিখতে চান? এটাকে পাওয়ার ন্যাপ বলা হয়, স্পোর্টসের ভাষায় কী বলা হয়, পাওয়ার ন্যাপ। ক্রিকেটাররা অনেক সময় নেয় পাওয়ার ন্যাপ, মানে ব্যাট করতে নামবে বা বল করতে নামবে, বা আপনারা জানেন তো একটা ফিল্ড শেষ হলো, আধ ঘন্টার মধ্যে প্রিপেয়ার হয়ে আবার মাঠে নামতে হবে, দে নো দ্যাট কল পাওয়ার ন্যাপ। সো পাওয়ার ন্যাপ টেকনিক শেখানোর জন্য যেটা করতে হবে, আপনাকে প্রথমেই একটা রিকোয়েস্ট, একদম সোজা হয়ে বসতে হবে। আবার সেই একই জিনিস, একটু সোজা হয়ে বসা, মানে স্পাইনের খেলা তো পুরোটাই, আপনার ইন্টারনাল যে অর্গান সেগুলোকে কানেক্ট করাটা খুব দরকার, একদম স্পাইন সোজা। এটা একটু ঝুমুনি আসবে, তো আমি আমার ভলেন্টিয়ারদের রিকোয়েস্ট করব ফাইল টাইলগুলো যাতে পিছনে রেখে দেয়, হাতে যেন কিছু না থাকে, হাতে থাকলে মুশকিল। আর ভুল বুঝবেন না, বডিটা যেন এরকম না থাকে, বডিটা একদম স্ট্রেট থাকে, মানে আমরা অনেক সময় এইভাবে বসি, এটাকে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, ক্ষমা চেয়ে বলছি বোঝানোর জন্য, এটাকে ল্যাথ খাওয়া পশ্চার বলে, এই যে এরকমভাবে, ওই পশ্চার বলছি না কিন্তু, একদম কঠিন পাথরের মতন একদম স্ট্রং পশ্চার থাকবে, মানে দেখে মনে হবে যেন একটা পাথরের মূর্তি রাখা আছে, ওই ভেতর থেকে ওই ফিলটা আনতে হবে, একদম স্ট্রেট, একদম এইভাবে স্ট্রেট। আপনার বডি আপনাকে নেবে, হাত ক্লোজ করবেন না, কি বললাম, হাত এভাবে ক্লোজ করবেন না, হাত এখানে। আরেকটা অনুরোধ, পকেটে ফোন রাখবেন না, এই বুক পকেটে এই জায়গাটায়। কেন ফোন রাখবেন না? বিকজ ওখানে একটা ভাইব্রেশন আছে, ওটা যেন ডিস্টার্ব না হয়। আচ্ছা, গাড়ি বন্ধ হয়েছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। সো এইটা আমার একটা হকি স্টিক, যেটা দিয়ে আমি মাঝে মাঝে খেলতে নামি। এই হকি স্টিকটা হচ্ছে একটি ইন্ডিয়া প্লেয়ারের হকি স্টিক, হরমনপ্রীত সিং, যেটা আজকে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন, ওর স্টিক। এই স্টিক দিয়ে ও বেলজিয়ামের সাথে আমরা জিতেছিলাম 2-1 গোলে, এবং যে 2-1 গোলে যে গোলটা ডিসিশন মেকিং গোল ছিল সেটা এই স্টিকেও করেছিল। সো আমি এই স্টিকটা দিয়েই দেখাচ্ছিলাম যেটা, যে হকিতে কী হয়, এরকমভাবে খেলতে হয়, মানে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এরকম থাকে, এবং এইভাবে ছুটতেও হয়, বল নিয়ে এইভাবে ছুটতে হয়, এইভাবে আমাদের শেখানো হয়, এইভাবে ছুটতে, মানে এইভাবে তাকাতেও হবে, বলটাও স্টিকের সাথে লেগে থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? ইজি নয় কিন্তু, এবং যারা হকি খেলেন তারা জানবেন, খেলেছেন, এইখানে কিন্তু অনেক সময় আপনি যদি রিহ্যাব না করেন, রিহ্যাব মানে প্রপার খেলার পর আপনি যদি এক্সটার্নাল প্র্যাকটিস না করেন, আপনার লাম্বারে কী হয়ে যাবে, গ্যাপ তৈরি হয়ে যাবে। যেরকম টেবিল টেনিস প্লেয়াররা সবসময় এরকম খেলছে, এরকম খেলছে, তারা যদি কোর মাসেলস এবং থাই মাসেলসের রেগুলার রিহ্যাব না করে, তাহলে কিন্তু মাসেল ইঞ্জুরি হবে। অনেকেই আছে জিমে গিয়ে খালি, বোঝানোর জন্য বলছি, খালি এরকম করছে, খালি এরকম যে হাত মোটা হবে, কিন্তু তাতে কী হয়, হাত এত স্টিফ হয়ে যায়, সে কিন্তু হাতের বিরাট ক্ষতি হয়, মানে সারাউন্ডিং মাসেল উইক, হাত খালি স্ট্রং। অনেকেই আছে জিমে যাব, বাট আমি সবসময় বলি গো ফর এসএমএস মানে স্ট্রেচিং, মোবিলিটি অ্যান্ড স্ট্রেংথ, এবং যেটার জন্য আপনারা, রত্না একটু এখানে এসো, আপনারা রত্নাকে চিনবেন, রত্নাকে জানেন, দেবশ্রী একটু এখানে আসবে। রত্নাকে আপনারা দেখেছেন যে রত্না কিন্তু যোগা বিরাট বড় এক্সপার্ট, প্রায় 2500 স্টুডেন্ট, এবং পুরো ক্লাসগুলোই সে অনলাইনে করায়। যারা রানাঘাটে থাকেন তারা হয়তো ওনার কাছে বা ওনার পাশে এসে ওনাকে পান।
সো উনি যদি আপনার স্ট্রেচিং রিলেটেড ব্যাপারে আপনারা কথা বলতে চান, অবশ্যই এসে রত্না ম্যামের সাথে কথা বলবেন। এবং দেবশ্রীকেও দেখে রাখুন, দেবশ্রীর নাম্বার ওরা পরে দিয়ে দেবে। দেবশ্রী হলো একজন নিউট্রিশনিস্ট এবং ও খুব সিরিয়াসলি কাজটা করে এবং আমার প্রচুর ক্লায়েন্টকে কিন্তু দারুণভাবে ও হেল্প করে রিগার্ডিং কি খাবো না। কতজন এটা মনে করেন আমাদের খাওয়ার ওপর মন ভালো বা মন খারাপ ডিপেন্ড করে? কতজন এই ভুলটা করেছেন, মন ভাল লাগছে না, একটু বেশি করে ক্যাডবেরি খেয়ে নিই, চিনি খেয়ে নিই, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই, বিরিয়ানির পর একটু কোল্ড ড্রিঙ্কস দরকার, তাহলে মনটা না পেটটা খুব ভালো হবে, রাইট? এটা যে কতটা হার্মফুল হয় এটা পরে যদি আপনি এটার সাবজেক্টে ইন্টারেস্টেড থাকেন আপনাকে জানিয়ে দেবে। ওনাদেরকে দেখে নিলেন, পরিচয় করিয়ে দিলাম, পরে ডিটেলসে কথা হবে। থ্যাংক ইউ। সো আপনাদের বলবো শর্ট ন্যাপ, পাওয়ার ন্যাপ কীভাবে নিতে হয় ওর প্র্যাকটিস, ওর আইডিয়া দিচ্ছি। একটু সোজা হয়ে বসবে।